সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির সবথেকে মহা গুরুত্বপূর্ণ একটি মামলার হিয়ারিং ছিল, যে মামলার উপর নির্ভর করত 1241 জনের ভবিষ্যৎ। সেই মামলার কিন্তু আজকে হিয়ারিং হলো। আর কালকেই আপনারা দেখেছেন যে কমিশন কাউন্সেলিংয়ের নোটিফিকেশন জারি করেছিল, আর ঠিক সে কারণে আজকেই কোর্টে কিন্তু এই 1241 বা 42 জনের কাউন্সেলিংয়ের জন্য যে মামলার হিয়ারিং হলো, সেখানে বেশ গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পেয়েছি। কেননা ইতিমধ্যে আপনারা জানেন যে মেসিং ভ্যাকেন্সি বা ভ্যাকেন্সি প্রবলেমের কারণে 1241 জনের কাউন্সেলিং দেওয়া সম্ভব হয়নি। আর ঠিক সে কারণেই মেসিং ভ্যাকেন্সি কীভাবে সম্পন্ন করবে বা কোথা থেকে নেবে না নেবে বা ফিউচার ভ্যাকেন্সি থেকে নেবে নাকি, এই বিষয়গুলো সম্পূর্ণরূপে নির্ভর করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং কমিশনের উপর। তো ঠিক সে কারণেই কমিশন যতটুকু জানিয়েছে যে মেসিং ভ্যাকেন্সি তাদের কাছে এসেছে এবং সেই মেসিং ভ্যাকেন্সির যাবতীয় তথ্যাদি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে পেশ করলো। এবং এই মেসিং ভ্যাকেন্সির উপর আগামী 21শে জুলাই থেকে 1177 জন চাকরি প্রার্থীর কাউন্সেলিং পর্ব কিন্তু শুরু হতে চলছে। আর মাত্র যে কয়েকজন থাকবে তাদের জন্যও কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই কিন্তু আজকের হলফনামায় আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি। তো আমরা সেখানে জানতে পেরেছি আজকের হিয়ারিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে দিকটি উঠে এসেছে, যে আবারও কিন্তু কমিশন 4 থেকে 6 সপ্তাহ সময় চেয়েছে এবং কমিশনের তরফ থেকে 4 থেকে 6 সপ্তাহ সময় নেওয়ার কারণ হিসাবে যতটুকু জানানো হয়েছে যে এই সমস্ত চাকরি প্রার্থীদের কাউন্সেলিং পর্ব সম্পন্ন করতে হবে এবং তাদের স্কুলগুলো বা জয়েনিং লেটার এই বিষয়গুলো করতে প্রায় 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে। এই সময়টুকু কিন্তু আজকে চেয়ে নিয়েছে। আর আগামী 18 তারিখ কিন্তু পুনরায় এই মামলার হিয়ারিং রয়েছে। তো অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। তবে এই মুহূর্তে আমাদের বলতেই হচ্ছে যে 1241 বা 42 জন যে ওয়েটিং চাকরি প্রার্থী রয়েছেন, তাদের কিন্তু ভবিষ্যৎ খুবই সন্নিকটে। তারা স্কুলের একজন শিক্ষক হচ্ছেন। মোট কথা, এই আপার প্রাইমারি দীর্ঘদিনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার লক্ষ্যে আগামী 21 তারিখ কমিশন কিন্তু কাউন্সেলিং পর্ব শুরু করতে চলছে। তো অবশ্যই 21শে জুলাইয়ের দিকে আমরা লক্ষ্য রাখবো। তো আপার প্রাইমারি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে 2024 সালের 28শে আগস্ট থেকে আপার প্রাইমারির যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল। অনেক ধাপ হয়েছে, প্রায় 7-8টি ধাপের মধ্যে আমরা এই যে আরেকটি ধাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ কাউন্সেলিং ফেজ 1, ফেজ 2, এইভাবে আমরা অনেক ফেজ দেখেছি। আর এটাই হচ্ছে লাস্ট ফেজ এবং হয়তোবা আর একটা সাব ফেজ হতে পারে, কিন্তু এটাই আমরা বলতে পারি যে লাস্ট ফেজ। এবং এই 1241 জন চাকরি প্রার্থী তারা সকলেই কিন্তু স্কুলে যাচ্ছে। তো এই যে প্রায় 7-8টি আমরা ফেজ দেখলাম, কিন্তু কেন এই 1241 জন বা 42 জনের এতদিন ধরে কাউন্সেলিং পর্ব সম্পন্ন হয়নি? আমি একটু আগে আপনাদের বলেছি যে শূন্য পদটা ছিল, সেই শূন্য পদের উপর প্রায় 13,000 সামথিং যে শূন্য পদ, তার উপর নির্ভর করে তারা কিন্তু অর্থাৎ কমিশন কাউন্সেলিং পর্ব সম্পন্ন করে দিয়েছে। কিন্তু সেখানে SC ST OBC বা ইত্যাদি যে ভ্যাকেন্সি প্রবলেমটা ছিল, সেই ভ্যাকেন্সি প্রবলেমের কারণে এই 1241 জনের কাউন্সেলিং পর্ব সম্পন্ন হয়নি। আর আজকে আমরা যে বিষয়টা দেখলাম মহামান্য কলকাতা হাইকোর্টে, এই 1241 জনেরও কিন্তু কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে আগামীতে। তো এই ছিল আজকের আপার প্রাইমারির সবথেকে মহা গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের বিষয়টা। আর আমরা এইবারে আসব আপার প্রাইমারির যে সিট আপডেটের বিষয়টা নিয়ে আলোচনা। যারা সিট আপডেটের আন্দোলন করছেন, আশা করি আপনাদের এই যে দীর্ঘদিনের আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ সফল হোক। নতুন সরকার এসেছে, আপনারা জোরদার আন্দোলন করুন এবং এই জোরদার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বুঝিয়ে দিন যে শূন্যপদ আপডেটের প্রয়োজন। যদি কি না
দীর্ঘ দিন ধরে আপনারা রাস্তায় পড়ে আছেন। আর যদি কিনা 1241 জন চাকরি প্রার্থীদের মেসিং ভ্যাকেন্সি বা যেখান থেকেই পারুক না কেন শূন্যপদ যদি সংযোজন করতে পারে, তাহলে কেন আপনাদের বেলায় শূন্যপদটা সংযোজন করবে না? যদিও এর আগে আমরা অনেক বিষয়টা শুনেছিলাম যে কমিশন ইতিপূর্বে 2019 সালে তারা কিন্তু বেশ কিছু শূন্যপদ নাকি সংযোজন করেছে ইন্টারভিউয়ের আগ মুহূর্ত পর্যন্ত। ঠিক সে কারণেই নাকি নতুনভাবে আর তারা হয়তো শূন্যপদ সংযোজন করবে না। আপনাদের আমি বলছি, আপনারা যদি ভালোভাবে সরকারকে বোঝাতে পারেন, যেহেতু এই সরকার নতুন সরকার এসেছে, শিক্ষিতদের অবশ্যই ভালো কিছু করবে এমনটাই আশা করা যাচ্ছে। তাই আপনারা যদি সরকারকে বোঝাতে পারেন তো আশা করি আপনাদের আগামীতে ভালো কোনো দিক আসতে পারে। সুতরাং আপনাদের আন্দোলন, মুভমেন্ট এবং বিভিন্ন দপ্তরে আপনাদের ডেপুটেশন দেওয়া ইত্যাদি কার্য কিন্তু চালিয়ে যেতে হবে। আর পাশাপাশি যে যারা উচ্চ লেভেলের নেতা রয়েছেন তাদের সঙ্গেও আপনাদের বারংবার এই বিষয়টা বোঝাতে হবে যে 2016 সালের যে গ্যাজেটটা ছিল আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেখানে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত শূন্যপদ সংযোজন করতে হবে, সেই বিষয়টা বলা ছিল। অথচ কমিশন পরিপূর্ণভাবে সেই শূন্যপদগুলো সংযোজন করেনি। এই বিষয়গুলো বোঝাতে হবে, তাহলে আশা করি আগামী দিনে আপনাদের কোনো একটা পজিটিভ দিক আসতে পারে। তো যাই হোক, আমি আশা করব আপনাদের এই যে আন্দোলন সেটা সফল হোক এবং আপনারাও চাকরি পান, আপনারাও ইন্টারভিউ দিন, এতটুকু আশা আকাঙ্ক্ষা এবং কামনা করব। এদিকে আসবো প্যারা টিচারের যে 10% সংরক্ষণের বিষয়টা। আপনাদের যতটুকু আমরা বিষয় শুনতে পাচ্ছি যে 10% প্যারা টিচারদের জন্য বরাদ্দ শূন্যপদ রয়েছে। যে মুহূর্ত পর্যন্ত আপনাদের কাজটা থমকে ছিল সেখান থেকে পুনরায় কিন্তু আবার কাজ শুরু হতে চলছে, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। কেননা ইতিপূর্বে কোনো চেয়ারম্যান ছিলেন না, আর নতুন চেয়ারম্যান এসেছেন এবং নতুন চেয়ারম্যান শিক্ষামন্ত্রী তারা সকলেই কিন্তু এই শিক্ষক নিয়োগের যত ধরনের ঝামেলা রয়েছে সমস্ত কিছু মেটানোর জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। তো অপেক্ষা করুন, আপনাদের অবশ্যই ভালো কিছু দিক আসবে এমনটাই আশা করছি। আর আপনাদের এটাও জানিয়ে রাখছি যে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা তার অবসান হচ্ছে, পাশাপাশি নতুন আপার প্রাইমারির বিজ্ঞপ্তি আসতে চলছে এমনটাই শুনতে পাচ্ছি। তাই নতুন যারা রয়েছেন আপনাদের আমি বলবো আপনারা পড়াশোনা করুন, আপনাদের জন্য আর বেশি সময় নেই। খুব দ্রুত বিজ্ঞপ্তি আসবে এবং পরীক্ষাও খুব দ্রুত হয়ে যাবে। তাই পড়াশোনা ভালোভাবে করুন। আশা করি আপনাদের টেট পরীক্ষা একেবারে আপনাদের অন্তিম মুহূর্তে এসে পৌঁছেছে, তাই সকলেই ভালোভাবে প্রস্তুতি নিন। তো এতটুকু বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার। আপনারা যেমনটা জানতেন যে আজকে আমাদের হিয়ারিং ছিল, গতকাল আমাদের কাউন্সিলিং নোটিশ এসছে। তো আমাদের টোটাল ওভারঅল ক্যান্ডিডেট লেফট আউট ছিল 1242-এর মধ্যে 21/5/2026-এ আমাদের যে এসএসসি বা বিকাশ ভবন আমাদের যে 1177-এর ম্যাচিং ভ্যাকেন্সিটা সাবমিট করেছিল, সেই ম্যাচিং ভ্যাকেন্সি নিরিখে আগামী 21শে জুলাই আমাদের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে। এবার 21শে জুলাই থেকে 3 দিন বা 4 দিন যাই ডেটই দিক, স্কুল লিস্টটা পাবলিশ হলে তাহলে পরে আমরা জানতে পারবো যে আমাদের কোন কোন দিনে কাউন্সিলিংটা হচ্ছে। আর নম্বর কথা হচ্ছে আরবির যে ক্যান্ডিডেটগুলো পড়ে আছে 61খানা, তাদের জন্য এই আমাদের কন্টেম্পট পিটিশনটা এখনও রয়ে গেল। আমাদের যতক্ষণ না আরবির ক্যান্ডিডেটগুলো স্কুলে যাচ্ছে ততদিন পর্যন্ত এই কেসটা ডিসপোজ হবে না। আজকে মহামান্য আদালত সেই অর্ডারটাই দিয়েছেন যে আমাদের 21শে জুলাই থেকে কাউন্সিলিং করার পর যে 61খানা আরবিকের আর 3টা পিওর সায়েন্সের মোস্ট প্রবাবলি, এই কটাকে নিয়ে ওরা কতটা কি ক্লিয়ার করতে পারছে, পিকচারটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে একটা কাউন্সিলিং আর হবে। কোর্টে ওদের স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করতে বলেছে আমাদের এই কাউন্সিলিংটা করে নেওয়ার পরে। তো অ্যারাবিকের ভাইদের বলবো যে আমরা এই 1177 হয়তো 2 মাস আগে, তোমরা হয়তো 2 মাস পরে স্কুলে যাবে, ব্যাস, দ্যাটস ইট, এর বেশি কিছু হবে না। আর শুভ্রবাবু যেমনটা বললেন আরবির ব্যাপারে, আমাদের গ্রুপে 6 জন অ্যারাবিকের স্টুডেন্ট রয়েছে যারা কন্টেম্প্ট করেছিল, কিন্তু যারা করেনি
সবার জন্যই ফাইট করা হবে। আর নেক্সট হিয়ারিং পর্যন্ত, যেটা হচ্ছে 18 আগস্ট নেক্সট হিয়ারিং, সেদিনকে আরবি সমেত যে বাকি 3টে সাবজেক্ট মানে পিওর সায়েন্সের যে 3টে ক্যান্ডিডেট পড়ে রইলো তাদের নিয়ে সেদিনকে স্টেপ নেওয়া হবে। আর বাকি যা আমাদের যা হলো, এরপরে অনেক কিছু স্টেপ নেওয়ার বাকি রয়েছে। আর যারা, আমি কিছুক্ষণ আগে আমাকে একজন ফোন করে বললো যে হ্যাঁ এরকম অনেক কিছু করা হবে, এই করা হবে, ওই করা হবে, এরকম বলে অনেককে ভয় দেখানো হয়েছে। ভয়ের কোনো ব্যাপার নেই। পুরো চাকরিটা আমাদের যদি হয়ে থাকে তপব্রত বাবু আর পার্থসারথী বাবুর সৌজন্যে আমাদের সকলের সমবেত প্রচেষ্টাই হচ্ছে। তাই কোনো দেবতার এখানে কোনো কিছু করার নেই। যা হবে কোর্টের মাধ্যমে হবে, এতদিন যা হয়েছে কোর্টের মাধ্যমে হয়েছে। তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা সবাই স্কুলে যাব, সেফলি স্কুলে যাব, ভালোভাবে যাব। আর যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় তার জন্য আমরা অলওয়েজ থাকবো, কিন্তু কোনো ভয় ডর দেখিয়ে না। আমরা বন্ধুর মতো অলওয়েজ পাশে থাকবো তোমাদের। ব্যাস, দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেছে, বন্ধ করো। আপার প্রাইমারি ঐতিহাসিক যে নিয়োগ প্রক্রিয়া, তার সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ঐতিহাসিক সার্থকতা অর্জনের যে ধারাবাহিক লড়াই, সেই ফলস্বরূপ গতকাল স্কুল সার্ভিস কমিশন মঞ্চের যে কন্টেম অর্ডার কমপ্লায়েন্সের নোটিশ জারি করেছে। আগামী 21শে জুলাই কাউন্সেলিং শুরু হবে। আজ দুপুর 3টের সময় 1 নম্বর কোর্টে শুনানি ছিল। তারা সেই কমপ্লেন্স রিপোর্ট জমা করলেন, মানে নোটিশ জমা করলেন, এবং কাউন্সেলিংয়ের জন্য তারা আজ থেকে 6 সপ্তাহ, অর্থাৎ তারা 21শে জুলাই শুরু করবেন। কমিশনার থেকে জানানো হয় 21শে জুলাই থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে। সেটা তারা কাউন্সেলিং করতে তাদের মাঝখানেই বলেছে, হয়তো তারা কাউন্সিল জয়েন সব কিছু নিয়েই বলেছে। আমরা আশা রাখবো কাউন্সিলিং 1241 জন প্রার্থী, সেখানে 1177 ভ্যাকেন্সি, 64 জন আছে, 64 জনও হবে, সেই একটা বিস্তর আলোচনা রয়েছে। এই প্রার্থীদের কাউন্সিলিং করতে খুব একটা বেশি সময় লাগার কথা নয়। অর্থাৎ তারা যে সময়টা আবেদন করেছেন মহামান্য বিচারপতি, সেই জায়গা থেকে আজ থেকে যে 6 সপ্তাহের যে আবেদন, সেখানে কিন্তু প্রকৃত অর্থে দেখতে গেলে কাউন্সিলিং এবং জয়নিং দুটোই রয়েছে। কারণ আপার প্রাইমারি নিয়োগ তো ম্যানেজিং কমিটি, কাউন্সিলিং যেদিন হবে 21শে জুলাই থেকে শুরু হচ্ছে। যার 21শে জুলাই কাউন্সিলিং থাকবে সেদিন সে রেকমেন্ডেশন পাবে। সেই রেকমেন্ডেশন পৌঁছে যাবে স্কুলে, ডিআই অফিসে, রিজিওনাল অফিসে, শিক্ষা দপ্তরে। সেই রেকমেন্ডেশন স্কুলে পৌঁছানোর পর প্রার্থীরা যোগাযোগ করবে, ভেরিফিকেশন হয়, কোনো স্কুলে হয় না, সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেয়। সেই যে প্রক্রিয়া, রেকমেন্ডেশন ভ্যালিডিটি 3 মাস, জয়নিংয়ের একটা প্রাথমিক সময় 42 দিন। কিন্তু আমরা দেখেছি সেটা 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, যেমন যেমন স্কুল যেমন তারা সহযোগিতা করে সেটা জয়নিং হয়। অর্থাৎ 21শে জুলাই কাউন্সিলিং হলে তার ঠিক 7 থেকে 10 দিন, 15 দিন বা মাঝখানের মধ্যে প্রার্থীরা জয়েন করে যেতে পারবে। তো সেই জায়গা থেকে 21শে জুলাই থেকে 1 মাস 4 সপ্তাহ যেটা, সেটা কাউন্সিলিং এবং জয়েনিং দুটোই চলবে ধারাবাহিকভাবে, যেহেতু আমাদের ম্যানেজিং কমিটি। আর আজ থেকে 6 সপ্তাহ, অর্থাৎ তারা পুরো নিয়োগ প্রক্রিয়ার বিষয়টা রয়েছে। 1241 জন প্রার্থী, শূন্যপদ 1177। এবার সেই তথ্য আমরা 21শে মে পেয়ে গেছিলাম মঞ্চে। সেই তথ্য শিক্ষা দপ্তর আমাদের দিয়েছিল। সেখানে যে 64 জন প্রার্থী, সেটা নিয়েও মঞ্চের যে পরিকল্পনা রয়েছে আমরা দপ্তরের সাথে আলোচনা করেছি, সেটা যথারীতি সমাধান হয়ে যাবে। তবেই তো আমরা তো মঞ্চ 14,052, সেই জায়গা থেকেই 12,723 হওয়ার পরবর্তী 1241, কন্টেম হয়েছে 1241 অর্ডার, অর্থাৎ সেটা 1241 সার্বিকভাবে রায়দান 14,052, অর্থাৎ মঞ্চ 14,052। আজকে লাইভে আসা কয়েকটি বিষয় হচ্ছে যে প্রথমত আজকে শুনানি ছিল, পরবর্তী শুনানি হচ্ছে 23শে আগস্ট। মাঝে যে তারা 4 সপ্তাহ বা 6 সপ্তাহ সময় যে বিষয়টা, সেটা 21শে জুলাই কাউন্সিলিং শুরু হলে সেটা কাউন্সিলিং এবং জয়েনিং দুটো ধারাবাহিক চলবে। ইতিমধ্যেই প্রার্থীদের ইন্টিমেশন, কাউন্সিলিং শিডিউল, কোন সাবজেক্ট কবে কাউন্সিলিং হবে, কলিং সিকোয়েন্স সব কিছুই ওয়েবসাইটে কমিশন আপলোড হবে।
কাউন্সিলিং পর্বে কতগুলো যে বিষয় রয়েছে, বিগত দিনে যে বিভিন্ন সমস্যার সমাধান সমস্যা হয়েছে বা প্রশ্নের সম্মুখীন হয়েছে, একাধিক করিজেন্ডাম আছে যেগুলো মঞ্চের কাছে রয়েছে। তো কোনো প্রার্থী সেই সমস্যা যদি প্রশ্নের সম্মুখীন হয়, সমস্যা হয়, তাহলে সেই সব করিজেন্ডামগুলো আমরা সেটা কাজে লাগাতে পারবো। আর মূলত ওবিসি নিয়ে যেমন ছিল তেমনই থাকবে। আবেদনটা 2016 সালে, এটা অনগোয়িং প্রসেস। 21শে মে 2024 সালে যে নির্দেশ হয় সেখানে যারা উপকৃত হয়েছে সেই সংরক্ষণের সুবিধা নিয়েছে এবং যারা কোনো নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে আছে অনগোয়িং, তাদের এফেক্টেড নয়। এবং বর্তমানে আপার প্রাইমারি অনগোয়িং প্রক্রিয়া, এই সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আমাদের যে মঞ্চের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে বিস্তারিত আমরা জানিয়ে দেবো, বার্তা দিব। আরও একাধিক বিভিন্ন কিছু বিষয় যে প্রার্থীদের সারনেম থেকে শুরু করে প্রার্থীদের এখন যেমন এসসি এসটি রিভ্যালিডেশন যাবতীয় বিষয়, এটুকু মাথায় রাখতে হবে যে এই নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং। আমরা বিষয়টাই বিস্তারিতভাবে মঞ্চের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দেবো মঞ্চের তরফ থেকে। পাশাপাশি যে কলিং সিকোয়েন্স কোন কোন প্রার্থী রয়েছে, তার যে ভ্যাকেন্সি, যখন শিডিউল ভ্যাকেন্সি আপলোড হবে আমরা ঠিকঠাক সাজিয়ে দেবো। আর প্রার্থীদেরকে 50 জন প্রার্থী রয়েছে, আমরা 1 থেকে 50 প্রার্থী সাজিয়ে দেবো। তাদেরও একটা যোগাযোগ মাধ্যম এবং কাউন্সিলিং সুবিধার্থে কে কোন স্কুল নেবে আমরা ধারাবাহিকভাবে সেই যে সাজানোর যে বিষয়টা প্রার্থীদের কাউন্সিলিং সুবিধার্থে এবং কে কোন কোন স্কুল নেবে সেটা জানার জন্য আমরা সেই বিষয়গুলো গ্রুপে সময়মতো জানিয়ে দেবো যাতে প্রার্থীদের সুবিধা হয়। এবং জয়েনিং সম্পর্কিত যা যা বিষয়, যে কাউন্সিল হওয়ার পর তো প্রার্থীরা কী করবে, কীভাবে তাড়াতাড়ি জয়েনিং করতে পারবে, কীভাবে তারা অ্যাপ্রুভাল পেতে পারবে, কীভাবে স্যালারি হয়। প্রথম স্যালারিটা তো একটা বিষয়, কেন কাউন্সিলিংয়ে রেকমেন্ডেশন পেলো, সেটা স্কুলে গেল, তারপরে ভেরিফিকেশান বা তাদের যে জয়েনিং, তারপর সেটা অ্যাপ্রুভাল করতে হয়। অ্যাপ্রুভাল পরবর্তী আবার এআই অফিসের যে আইএমএস পোর্টালের নাম বা স্যালারি যে শুরুর বিষয়টা আমরা যাবতীয় বিষয়গুলো গাইড করে দেবো। তো সেগুলো যারা জয়েনিং করেছে তারা সবই জানেন। এবং একাধিক বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়েছিল, সেগুলো সমাধান করা হয়েছে, আগামীতেও করা হবে। তো সেই সমস্ত বিষয়গুলো যারা বিদ্যালয়ে যোগদান করবে, অর্থাৎ যারা কাউন্সিলিংয়ে 1241 প্রার্থী রয়েছে, আমরা সেভাবে সঠিক সময়ে গাইড করে দেবো। তো এই এক ঐতিহাসিক নিয়োগ প্রক্রিয়া। 16 আগস্ট 2015 সালে পরীক্ষা হলো, 28শে আগস্ট 2024 সালে রায়দান 1452। সেই জায়গা থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কাউন্সিলিং 3 অক্টোবর 2024, জয়েনিং শুরু হয় 18 অক্টোবর 2024। ধারাবাহিক কাউন্সিলিং হয়ে 1207 থেকে শুরু, 1241 ছিল। আমরা যখন কন্টেম করি তখন ছিল প্রার্থী 1482, মানে 8 এপ্রিল। তার 5, 6, 7, 8 কাউন্সিলিং হয়। কন্টেম যখন রায়দান হয় 4 সেপ্টেম্বর, তখন সেটা হচ্ছে 1241। তার পরবর্তীতে অ্যাডভোকেট জেনারেল আসা, প্রিন্সিপাল সেক্রেটারি, কমিশনার, চেয়ারম্যান, সেক্রেটারি, পার্সোনাল অ্যাফেয়ার্স, তাদের কমপ্লায়েন্স করতে বলা। তারপরে 7 তারিখ 8ই মে ভ্যাকেন্সি সাজানোর বা সেই কমপ্লেন্সের বিষয়, 21শে মে তার রিপোর্ট জমা। আবার নতুন অ্যাডভোকেট জেনারেল স্যার, একাধিক জটিলতা, একাধিক দীর্ঘায়িত সময় অতিক্রান্ত হওয়ার পর অবশেষে কমপ্লেন্স নোটিশ এসছে 21 জুলাই কাউন্সিলিং। তো দীর্ঘ লড়াইয়ের সার্থকতা, সেটা যে পথ চলা শুরু হবে, নিয়োগ প্রক্রিয়া পথ শুরু হলেও যে সার্থকতা যে পথ চলা, অর্থাৎ আমাদের মঞ্চ 1452 এই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চই কাউন্সিলিং সম্পন্ন হলেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা মঞ্চ চাকরি প্রার্থীর জায়গায় এই মঞ্চ 1452 শিক্ষক শিক্ষা মঞ্চ রূপান্তরিত হবে। আগামী দিনে সদ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মান মর্যাদা রক্ষার্থে এবং তাদের যে মৌলিক যে ন্যায্য কিছু দাবি দেওয়া তা পূরণে, তার লক্ষ্যে আমরা একাধিক অভিনব পদক্ষেপ গ্রহণ করব। আমাদের সেই সমস্ত বিষয় চিন্তা ভাবনা রয়েছে, আমরা সেগুলো আগামীতে কার্যকর করব এবং
সদ্য শিক্ষিকাদের যে বিবিধ দাবি দাওয়া পূরণ এবং একাধিক সমস্যা সমাধান, এই মঞ্চ বরাবরই পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে। আন্তরিক পরিবারের ন্যায় বৃহত্তর স্বার্থে এবং এই শিক্ষা যে সামাজিক দায়বদ্ধতা এবং কর্তব্য এবং আমাদের যে সাংবিধানিক মৌলিক অধিকার, যেখানে পড়াশোনার মান এবং প্রতিষ্ঠানের শিক্ষা বিদ্যালয় প্রাঙ্গণ বা পরিকাঠামো সার্বিক নিয়ে আমাদের আগামী দিনে বহু কর্মসূচি রয়েছে, আমরা করব এবং অভিনব কর্মসূচি গ্রহণ করব। তো কাজে তো পরিচয়, তো আমরা সেই সময় মতো আমাদের চিন্তাভাবনা রয়েছে, আমরা সেই সমস্ত বিষয়গুলো পদক্ষেপ গ্রহণ করে সেগুলো বাস্তব সার্থকতা এবং রূপায়ণ দিয়ে কার্য করার, এবং সেই আমরা যে সামাজিক দায়বদ্ধতা থেকে যে ন্যায্য অধিকার আদায়ের বা লড়াইয়ের যে কথা বলি, সেই ধারাবাহিকতা নিয়ে আমাদের যে সার্থকতা অর্জন সেটা আমরা বজায় রাখি। হ্যাঁ, সময় আছে। সমন্বয়, তুমি কিছু বলো। আজকে আমাদের সাফল্যের দিন, এই সাফল্যের পিছনে অনেক পরিশ্রম আছে। আমি তাদেরকে আজকে ধন্যবাদ জানাতে চাইবো, স্মরণ করতে চাইবো যারা আমাদের এই মঞ্চ গঠন করেছিল। যে সমস্ত সৈনিক সুশান্ত, আনিসুর দা, গণিদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মঞ্চ গঠন করেছিল, যারা প্রথম দিকে এই মঞ্চকে সাপোর্ট দিয়েছিল, আরিফ দা এবং আরও অন্যান্য, আমি সবার নাম হয়তো বলতে পারছি না, আমাদের অতনুদা। তো সবার কাছেই আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা, তোমরা না থাকলে এটা হতো না। এরপরে আসছে যারা আর্থিকভাবে এবং মানসিকভাবে এতদিন আমাদের মঞ্চের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সেই সমস্ত মানুষ যারা আর্থিকভাবে এবং মানসিকভাবে এবং মঞ্চে সরাসরি এসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে এই লড়াইয়ে থাকতে সাহায্য করেছেন, তাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। যে 64 জন এখনও পর্যন্ত রিকমেন্ডেশনের কাছাকাছি পৌঁছাতে পারেনি, তাদের বিষয়টা আজকে অ্যাডভোকেট জেনারেল বলেছেন। যে অ্যাডভোকেট জেনারেল নিজেই উত্থাপন করেছিলেন যে অ্যারাবিকের ভ্যাকান্সির কিছুটা সমস্যা আছে, এবং অ্যাডভোকেট জেনারেল নিজের মুখেই বলেছেন, অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন সরকারের সর্বোচ্চ আইনি পরামর্শদাতা, হাইয়েস্ট লিগ্যাল অফিসার অফ দ্য স্টেট। তিনি বলেছেন যে তিনি বিকাশ ভবনকে বলেছেন যে ইউ চেক, মানে তোমরা দেখো, আর ইউ মেক, মানে তোমরা এটা করে দাও। অতএব আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে 64 জন আমাদের ভাইয়েরা রিকমেন্ডেশন পাননি বা রিকমেন্ডেশনের কাছাকাছি যেতে পারছেন না এই মুহূর্তে, তাদেরটাও খুব দ্রুত সমাধান হবে। প্রথমে 18ই আগস্ট বলেছিলেন, তারপর 23শে আগস্ট সম্ভবত ডেট দেওয়া হয়েছে, অর্ডার বেরোলে আমরা নিশ্চিত হতে পারবো। 23শে আগস্টে তাদের বিষয়টা নিয়ে আলোচনা হবে। তারা ছাড়া 14,052 সম্পূর্ণ নয়, তাই 14,052 সম্পূর্ণ হতে গেলে তাদেরও রেকমেন্ডেশন হবেই। আপনারা নিশ্চিত থাকুন, মঞ্চ ছিল, মঞ্চ আছে, মঞ্চ থাকবে। এইবার কিছু মানুষ যারা আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের বিরুদ্ধে নানা জায়গায় নানান রকম কথা বলেছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। তারা হয়তো কিছু ভুল বুঝে বা তাদেরকে কিছু ভুল বোঝানো হয়েছে বলে হয়তো এটা হয়েছে, কিন্তু আজ যখন সাফল্যের দিন, আজ যখন আনন্দের দিন, তারাও আমাদেরই ভাই, তারাও আমাদেরই বোন। তারা যে সমস্ত কটু কথা বলেছে আমরা সব ভুলে যাব। আমাদের যে বৃহৎ শিক্ষক সংগঠন তৈরি হতে চলেছে, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, অতনু ঘোষের নেতৃত্বে, গণিদার নেতৃত্বে, সুশান্ত ঘোষের নেতৃত্বে আমরা যেভাবে এগিয়ে চলেছি, আমাদের অনেকগুলো দাবি দেওয়া আছে। আমি নিজে জয়েন করেছি। সবার আগে যেটা আমাকে খুব বেদনাহত করে, আপনারা যখন জয়েন করবেন তখন আপনারাও বুঝতে পারবেন যে আমরা ক্লাস 9-10 অবধি পড়াই। অনেক আমাদের আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আছে যারা 11-12-এরও ক্লাস নেয়, স্কুলের প্রয়োজনে নেয়। তো তারা এই মুহূর্তে প্রায় 11,500-12,000 টাকা কম বেতন পায়। তো এই যে বেতন বৈষম্য, এটা একটা সমস্যা আছে। কিছু মিউচুয়ালের সমস্যা আছে, জেনারেল ট্রান্সফার নিয়ে কিছু সমস্যা আছে, 5 ইয়ার্স লকিং পিরিয়ড আছে, সেইগুলো আমাদেরকে কমাতে হবে। তাছাড়াও শিক্ষক শিক্ষিকাদেরকে আরও বেশি মর্যাদা, সরকারি কর্মচারীর মর্যাদা পাইয়ে দেওয়ার জন্য WBHS আছে, হেলথ স্কিমের ব্যাপার আছে। মাত্র 500 টাকা যেটা মেডিকেল দেওয়া হয় আমাদেরকে, সেটা অত্যন্ত অপ্রতুল।
এই বাজারে 500 টাকাতে কি ওষুধ পাওয়া যায় আমার তো জানা নেই। তো সরকারের বিরুদ্ধে আমরা আপাতত এই নিয়ে আন্দোলন না সংগঠিত করতে পারলেও আমরা একটা জোরালো আওয়াজ তুলব। আর রইল আজকে যে 1177 আছে তাদের মধ্যে দুটো মানুষের কথা আলাদা করে না বললেই নয়। এই 1.5 বছর খুবই কঠিন সময় গিয়েছে, যেহেতু আমরা সবাই প্রায় জয়েন করে গিয়েছিলাম। আমরা সেইভাবে তাদেরকে সবসময় সঙ্গ দিতে পারিনি, কিন্তু এরা দুজন হেরে যায়নি, হারার আগে এরা হারেনি। বারবার আমরা কোর্টে এসেছি, কোর্ট থেকে ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট এসেছে, কিন্তু এই দুজন মানুষ সবসময় ছিল এবং দৃঢ় প্রত্যয়ের সাথে বলে গিয়েছে যে আমাদের এই নিয়োগ হবে। আমরা যারা চাকরিরত অবস্থাতে আসতে পেরেছি, জানি না এদের কতটা মনোবল বাড়াতে পেরেছি, কিন্তু এরা দুজন ছিল তাই হয়তো এই 1241 এত দ্রুত হলো। আমি যে দুজনের নাম বলতে চাইছি, একজন হচ্ছে সুশান্ত ঘোষ, একজন হচ্ছে করিম শেখ। একজন মঞ্চের বাইরেটা দেখেছে, একজন মঞ্চকে সামলেছে। দুজনের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। 14,052 এই পরিবারটাই সম্পূর্ণ হতো না যদি আজকে আমরা এই পর্যায়ে অবধি না পৌঁছাতে পারতাম। আমাদের বিশ্বাস যে 14,052 একদিন সম্পূর্ণ হবে, সবাই আমরা একে একে চাকরি পাব। এরপরে করিম শেখ 2 মিনিট 3 মিনিট বলে শেষ করে দেবে এই লাইভটা, তারপরে সোমনাথ দা তুমি এসে বলো 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 এই কুড়িটি বল, তারপরে আমি আর কি বলবো, সমস্তটাই তো সুশান্ত আর সমন্বয় বলে দিল। আমি যদি এটুকু বলতে চাই, 14,052 যে অর্ডার ছিল মূল অর্ডার, তার পরিপ্রেক্ষিতে 1241 অর্ডার ছিল, মানে কন্টেম মামলা হয়েছিল এবং কন্টেম মামলা সুশান্ত ঘোষের নামেই হয়েছিল। এই নিয়ে অনেকেই সমালোচনা করেছিল যে হ্যাঁ সুশান্ত ঘোষই চাকরি পাবে, বাকিরা চাকরি পাবে না, এই বলে বিভ্রান্ত করে অনেকেই কিন্তু বাজারে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছে, মঞ্চের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, মঞ্চের সমালোচনা করেছে। তা সত্ত্বেও মঞ্চ কিন্তু সেই সমালোচনায় কর্ণপাত না করে লড়াই করে গেছে। এই লড়াই চালিয়ে যাওয়ার পর আমরা আজকে মানে গতকাল আমাদের নোটিশ হয়েছে 1177 ভ্যাকেন্সিতে নেওয়া হবে, কিন্তু 1241 যে মূল অর্ডার, সে কন্টেম অর্ডার, সেই কন্টেম অর্ডারে যতজন রয়েছে প্রত্যেককেই চাকরি পাবে। হয়তো এখন 64 জন প্রার্থী এখনও হয়তো কাউন্সিলিং হবে না তার, কিন্তু ভবিষ্যতে যে নেক্সট যে হিয়ারিং ডেট আছে সেই হিয়ারিং ডেটে তাদের নিয়ে আলোচনা হবে। তো সেখানেই তাদের একটা সমস্যা সমাধান বেরোবে, তারপর তারাও স্কুলে যাবে এবং আমাদের একটা যে 14,052 জনের যে একটা পরিবার সেটা সম্পূর্ণ হবে এবং প্রত্যেকেই স্কুলে যাবে, এটা নিশ্চিত। আর অনেকেই তো মঞ্চে সমালোচনা করেছে, সেগুলো এখন আর কিছু বললাম না, আমি এখানেই আমার বক্তব্য এই রাজীব শেষ করব। আরে যাও না গো। আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা মঞ্চের যে হোয়াটসঅ্যাপ রয়েছে জানিয়ে দেবো। যে কাউন্সিলিং শুরু হওয়াটাই মূল বিষয়। শুরু হলে হেল্প ডেস্ক শুরু হলে আমাদের মঞ্চের প্রত্যেকটি কাউন্সিলিংয়ে সে প্রথম থেকে 3 অক্টোবর থেকে 2024 সালে যখন কাউন্সিলিং শুরু হয় তখন থেকেই আমাদের মঞ্চে হেল্প ডেস্ক থাকে। প্রত্যেকটা কাউন্সিলিংয়ে ছিল, এবারেও থাকবে। সেখানে জয়নিং যে পদ্ধতি, রেকমেন্ডেশন দেবে কাউন্সিলিং করবে স্কুল সার্ভিস কমিশন। আমাদের তো জয়নিং স্কুল ম্যানেজিং কমিটি, এখন ম্যানেজিং কমিটি নেই, রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ। কোথাও জুনিয়র স্কুল রয়েছে অ্যাডহক কমিটি, মানে যে থাকে সেই জায়গায় চিঠি যায় 5টি অবলিক দিয়ে, HM অথবা TIC অথবা ম্যানেজিং কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর অথবা অ্যাডহক কমিটি। তো এই বিষয়গুলো থাকে, জয়নিংয়ের বিষয়গুলো। আমরা যখন কাউন্সিলিং করবে মঞ্চে হেল্প ডেস্ক করবো, সেখানে জয়নিং বিষয়গুলো জানাবো। আর জয়নিং বিষয়গুলো তো আছি, তারপরে আমরা সেগুলো তো প্রতিনিয়ত আমাদের মঞ্চে তথা বার্তা দেবো এবং সহযোগিতা যে যে বিষয় করার পাশাপাশি কাউন্সিলিং রিলেটেড যে বিষয়গুলো আমরা আমাদের যে মঞ্চে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে বিস্তার জানিয়ে দেবো। সে ওবিসি রিলেটেড হতে পারে, বর্তমান SC/ST বা যে সংরক্ষণ বিভিন্ন যে
ভ্যালিডেশন। তো এই জায়গায় একটাই মনে রাখতে হবে, যা ছিল সেটাই থাকবে, অনগোয়িং 2016। তাছাড়া আরও অনেক কিছু ডকুমেন্টস থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু বিষয়গুলো থাকে, আমরা সেগুলো ঠিক জানিয়ে দেবো। তা হ্যাঁ, সবথেকে একটা বড় বিষয় থাকে যে কে কোন স্কুল নিবে, কাউন্সিল তো একটা বড় ফ্যাক্টর। তো আমরা সেই সমস্ত বিষয়গুলো একটা সেভাবে সাজিয়ে দেবো, কে কার পরে রয়েছে, যেভাবে ভ্যাকেন্সি থাকবে সেভাবে আমরা কলেজ সিকুয়েন্স যেটা আছে সেটা আপলোড হবেই। সেটা কীভাবে সবাইকে একত্রিত করে সুবিধা মানে নিজের মতো করে প্রার্থীরা সুবিধা পেতে পারে স্কুল বাছাই ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা গাইড করে দেবো। পাশাপাশি যে 1177 শূন্যপত্র রয়েছে, এখানেও অনেকে অ্যাবসেন্ট থাকবে এবং রিফিউজাল হবে, পরবর্তী নন জয়নিং হবে। 64 জনের বিষয়টা যে রয়েছে, মাঝে যে সময়টা পাওয়া যাচ্ছে সেটা তো কাউন্সিলিং হবে, জয়নিং হবে, সেটা চলবে, সেটা একটু আগে বলা হলো। বাকি 64 জনের বিষয়টা পরবর্তী হিয়ারিং রয়েছে 23শে আগস্ট, তার আগেই কীভাবে সমাধান করা যায়, পরবর্তী হিয়ারিংয়ে সেই স্ট্র্যাটেজি বা জমা পড়বে, সেই হিয়ারিংয়ে আলোচ্য বিষয় আছে। কিন্তু মঞ্চের তরফ থেকে যে জায়গাটা বলার, এই সময়ের মধ্যে কীভাবে কাউন্সিলিং যেমন 21শে জুলাই শুরু হচ্ছে, পাশাপাশি সেই 64 জনের বিষয়টা তার মাঝে যদি আমরা কোনোভাবে সমাধান করতে পারি, অর্থাৎ 23শে আগস্টের মধ্যে যদি 1241 কাউন্সিলিং হয়ে যাও, সেই বিষয়ে মঞ্চ সচেষ্ট এবং মঞ্চের বিভিন্ন চিন্তাভাবনা আছে। সব কিছু তো আর মুখে বলা বা আপডেটের বিষয় থাকে না, কাজে পড়েছে। আমরা বলে এসেছি, আপডেটে নয়, মঞ্চ কাজে বিশ্বাসী। আমাদের 14,052 মঞ্চ, আমরা বরাবরই এই বিষয় সবসময় প্রতিষ্ঠ রয়েছি। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের বদ্ধপরিকর। আমরা সেই আদর্শ নিয়ে, সেই নীতিতে নিয়ে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং সেই সার্থকতা কীভাবে অর্জন করতে পারি সেই বিষয়ে আমাদের মঞ্চের যে বিভিন্নভাবে যে আমাদের যারা রয়েছে, আমরা সে আমাদের লিগাল টিম হতে পারে, আমাদের কোর কমিটি হতে পারে, আমাদের অ্যাডমিন প্ল্যান হতে পারে, আমাদের সরকারি গ্রুপ হতে পারে, বিভিন্ন সাবজেক্ট গ্রুপ হতে, পরবর্তী কাউন্সিলিং করে জয়নিং গ্রুপ হতে পারে, এখন 1241 গ্রুপ রয়েছে। আমাদের তো বিবিধ একটা ডেকোরাম রয়েছে, রেজিমেন্টারি, যে আমাদের আগে কী ছিলাম, আগে আমাদের মেন ছিল ভেরিফাই গ্রুপ মঞ্চ হওয়ার সময়। সেখান থেকে আমরা যারা অ্যাক্টিভ তাদেরকে সক্রিয় গ্রুপ করা হলো, পাশাপাশি সাবজেক্টে যেন আলোচনা হয় সাবজেক্ট গ্রুপ করা হলো, তারপর সেখান থেকে হওয়া হলো অ্যাডমিন প্যানেল এবং কোর কমিটি। তার বিভিন্ন ফাংশন রয়েছে, কেউ অ্যাকাউন্ট বিষয়গুলো দেখে, কেউ লিগাল বিষয়গুলো দেখে, রেজিমেন্টের ব্যাপারে একটা পরিকাঠামো রয়েছে আমাদের। পাশাপাশি কাউন্সিলিং পরে আমরা জয়নিং গ্রুপ করলাম এবং যারা কন্টেন্ট করার সময় আমরা 1241 গ্রুপ করলাম, মানে 1482 গ্রুপের নাম কেন, তখন আমরা কন্টেন্ট করেছিলাম। তার মাঝে দু একটা কাউন্সিলিং হয়ে যায় যে নন জয়নিং এবং অ্যাবসেন্ট সিটে, ভ্যাকেন্সিতে, পরবর্তী 1241 কন্টেম্প অর্ডার। এবং পরবর্তীতে যখন আমরা শিক্ষক শিক্ষিকা মঞ্চ করে নিব, তখন সেই গ্রুপগুলো আমরা পশ্চিমবঙ্গ আপাতত চাকরিপ্রার্থী শিক্ষক শিক্ষিকা মঞ্চ সেভাবে আমরা সাজিয়ে তুলব। তখন আমরা বিভিন্নভাবে আমাদের পরিকল্পনা রয়েছে যে কীভাবে সদস্য শিক্ষকদের আমরা একত্রিত করতে পারি, কীভাবে সদস্য শিক্ষকদের বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো আমরা সেভাবে বিবেচনা করতে পারি এবং একত্রিতভাবে এই মঞ্চ 14,052 বরাবরই বলে এসেছি, এখনও সেভাবে বলা হচ্ছে, আগামীতে সেটা থাকবে। এবং যেমন 2 জানুয়ারি জয়নিং যারা করেছিল তাদের ইনক্রিমেন্টের বিষয় ছিল, তো আমরা সেটা আবেদন করেছিলাম, পরে সেটা ডিপার্টমেন্টে আবেদন করেছিলাম অ্যাকাউন্ট সেকশনে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চে, সেখান থেকে কমিশনার যায়, কমিশনার 26 আগস্ট প্রত্যেকটা ডিআই অফিসে সেটা নোটিশ করে। পরবর্তীতে সেটা আমাদেরকে জানানো হয়েছিল, অনেকে ইনক্রিমেন্ট পেয়েছে, আবারও এখনও অনেক মানে জায়গায় গ্রুপে দেখি অনেকে আবার ইনক্রিমেন্ট পায়নি, তাদের বলা হয়েছিল বিকাশ ভবন আসতে। সে সময় যারা এসেছিল তাদের সেভাবে আমরা দপ্তরে যোগাযোগ করে, কমিশনার অফ স্কুল এডুকেশনে জিএ সেকশনে যোগাযোগ করে সেটা কার্যকর করেছি। তারপরেও দেখা যাচ্ছে অনেকে নাকি এখন ইনক্রিমেন্ট পায়নি। তো আমরা তো এইসব বিষয়গুলো গ্রুপে জানিয়েছি যে আমাদের কাছে সেই জিও রয়েছে, যারা যে সমস্ত স্কুল যে সমস্ত ডিআই অফিস সেগুলোকে কার্য করেনি, আমরা তাদের বলেছিলাম বিকাশ ভবন আসুন, আমরা রয়েছি। আমরা সেভাবে সেখানে গ্যান্টিন হেড কমিশন অফ স্কুল এডুকেশন, অর্থাৎ যেটাকে বলা হয় ডিরেক্টর অফ স্কুল এডুকেশন, সেখানে কথা বলে আপনার সেটা কার্য করা হবে। তো যেহেতু জুলাই ইনক্রিমেন্ট রয়েছে, তো আরও একাধিক বিষয় রয়েছে যে মিউচুয়াল ট্রান্সফার তো অল্টারেশন হয়, সেখানে কোনো স্কুলে কোনো ক্ষতি হয় না, মানে একটি স্কুলের থেকে একটি শিক্ষক শিক্ষিকা অন্য একটি স্কুলে যাবে, অন্য স্কুল একজন সদ্য শিক্ষক শিক্ষিকা অন্য স্কুলে আসবে। তো আরও অনেক আমাদের বিভিন্ন বিষয় রয়েছে, টেট সার্টিফিকেট বিষয় রয়েছে,
তো আরও একাধিক আমাদের বিষয় রয়েছে যেগুলো আগামীতে আমাদের বিভিন্ন রূপরেখা, যেগুলো আচ্ছা, ওবিসিটা নিয়ে আরেকবার বলে দাও, যেহেতু ওবিসি নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। যে পুরোটা হলো আমাদের আবেদন হচ্ছে ওবিসি নিয়ে বিষয়টা হচ্ছে আমাদের আবেদন করেছি 23শে সেপ্টেম্বর 2016, ফর্ম ফিল আপ হয়েছিল 14ই অক্টোবর 2016, মানে 23শে সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর 2016 অবধি আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল। তাহলে আমাদের আবেদন সেই সময় যা করেছিলাম এখন সেটাই স্বাভাবিক রাখতে হবে, যেহেতু আমাদের অনগোয়িং প্রসেস। অর্থাৎ আমার কি ম্যানুয়াল ওবিসি রয়েছে, না ডিজিটাল রয়েছে, না আমাদেরকে আগের সরকার রিইস্যু করতে বলেছিল, রিভ্যালিডেশন করতে বলেছিল, এই সরকার এসে আবার 77, 66 কোনটা আছে কোনটা নেই, বা কোনটা রিভ্যালিডেশন বা নতুন করে সেটা ডিপার্টমেন্টাল যাচাই হবে, কোনো কিছু দেখার বিষয় নেই। একটাই বিষয়, আমার 16 সালের যে ওবিসি ছিল আমি যেটা নিয়ে আবেদন করেছিলাম সেটাই দেখা হবে। অনগোয়িং প্রসেস আমার এখানে, সেটা ম্যানুয়াল থাক, সেটা ডিজিটাল থাক, যা ছিল আমি যে ওবিসি কার্ড নিয়ে আবেদন করেছি বা ইন্টারভিউ দিয়েছি সেটাই থাকবে। আর ওই বিবাহিত মেয়েদের সারনেম চেঞ্জ নিয়ে সেটা আমরা হেল্প ডেস্কে বলে দেবো। আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে, মানে আপনার একাডেমিক যেটা হয় মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যার নাম থাকে একাডেমিক অফিসিয়ালি, সেটাকেই রাখতে হবে। সেটাই আপনার আবেদন করেছেন, সেটাই আপনার কাউন্সিলিং করে রেকমেন্ডেশন পাবেন, সেটাই আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে, সেটাই আপনি জয়েনিং রিপোর্ট দেবেন, সেটাই আপনার অ্যাপ্রুভাল হবে, সেটাই আপনার আইএমএস পোর্টালে আপনার প্রোফাইল হবে। মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে অফিসিয়াল নেম যা থাকবে আপনাকে সেটাই কার্যকর করতে হবে। শুধু ম্যারেজ সার্টিফিকেটটা আনবে তারই তো হয়ে যাবে। হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট এভিডেভিট সেটা আমরা গ্রুপে যথারীতি জানিয়ে দেবো। সে বিষয়ে কাউন্সিলিং রিলেটেড বিষয়গুলো আমরা গ্রুপে বিবিধ যে প্রসঙ্গগুলো সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, এখানে তাহলে আমাদের বক্তব্য সমাপ্ত করলাম।